আসসালামু আলাইকুম। আজকে আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটিকে টোটাল আমি 5 থেকে 6টা টাইপে ভাগ করেছি এবং এই টাইপগুলো তুমি যদি দেখতে পারো ইনশাআল্লাহ বিপরীত ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবে। এবং মজার ব্যাপার হলো এই অধ্যায় থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর একটা এমসিকিউ আসবেই মাস্ট। বুঝতে পারতেছো? এবং কোন জায়গা থেকে আসে সেটাও আমি তোমাদের বলে দিব। আর আরেকটা কথা, যদি শর্ট সিলেবাস হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে অনেক বেশি এমসিকিউ এখান থেকে আসতে পারে। সো চ্যাপ্টারটি ছোট হলেও গুরুত্ব আছে। ওকে, সো প্রথম টাইপ 1 দেখো, ইনভার্স ফাংশনের সূত্রসমূহ। সো আমরা টাইপ 1 এর যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্স ফাংশন নিয়ে। সেখানে সবসময় হচ্ছে যে ট্যান ইনভার্স থাকবে এরকম না, অন্য ফাংশনও থাকতে পারে, এই জন্য আমরা বিভিন্ন কেজে ভাগ করেছি। সো আমি এখানে কেজ 1 লিখেছি, দেখো ট্যান ইনভার্সের সরাসরি সূত্র, অর্থাৎ ট্যান ইনভার্সের সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা যে ম্যাথগুলো করব আমি সেইগুলোই এখানে মূলত লিখেছি। সো আমি তোমাদের একটু দেখাতে চাই। দেখো, কোশ্চেনটা আসছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে, এরপরে আসে নাই। সো আমরা যদি একটু দেখি, দেখো আমাদের কোশ্চেনটা কেমন ছিল হচ্ছে এমন যে ট্যান ইনভার্স 1/3 আর ট্যান ইনভার্স এখানে রয়েছে হাফ। সো আমরা একটা ফর্মুলা সবাই জানি, ট্যান ইনভার্সের দুইটা ফর্মুলা একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই যদি থাকে, দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো ভালো করে বোঝো জিনিসটা কেমন। ট্যান ইনভার্স একটা ফাংশন, এখানে দেওয়া রয়েছে ট্যান ইনভার্স আর একটা ফাংশন, এখানে লিখেছি দেখো ট্যান ইনভার্স দুইটা ফাংশনের যোগফল, দুইটা ফাংশনের গুণফল, কিন্তু সেটা 1 থেকে বিয়োগ। ঠিক আছে, দেখো এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হবে, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এখন একই রকম ফর্মুলা যদি আমি আরেকটা লিখি, তোমরা দেখো যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। খেয়াল করো কেমনে, আমি যেটা বললাম যে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, আর এই দুইটা জিনিস আমরা এখানে বসিয়ে দিব, দুইটা জিনিস গুণ করব, কিন্তু এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস করছিলাম, এখন এখানে মাইনাস আছে এখানে প্লাস করলাম, দ্যাটস ইট, ফর্মুলা হয়ে গেছে। আরেকটা ফর্মুলাও আছে, বাট আমি চাইবো যে তোমরা ওই ফর্মুলা অ্যাভয়েড করে তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো। ঠিক আছে, সেটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা রয়েছে। সো ওইটা করা একটু ডিফিকাল্ট, সো আমি বলবো যে ওইটা বাদ দে, এটা করাটা বেটার। ঠিক আছে, ওকে। সো আমরা এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথটা আমরা এখন এই ফরম্যাটে অ্যাপ্লাই করব। সো আমরা যদি একটু অ্যাপ্লাই করে দেখি, দেখো কি হচ্ছে আসলে। আমরা এখানে লিখি ট্যান, এখানে রয়েছে ট্যান ইনভার্স 1/3 আর এখানে ট্যান ইনভার্স হাফ। ওকে, সো খেয়াল করো, প্রথমে আমি এটা এখানে রেখে দিলাম। এখন এই যে এখানে ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে এভাবে, ট্যান ইনভার্স এই যে এটাকে আমরা এক্স চিন্তা করব, এটাকে আমরা ওয়াই চিন্তা করব, তাহলে কি হচ্ছে মূলত দেখো তো, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। সো জিনিসটা এমন হচ্ছে। সো একবারে লিখতে পারি 3 দুগুণা 6। সো এটা আসতেছে, রাইট? ওকে, সো খেয়াল করি ট্যান এখানে আসতেছে ট্যান ইনভার্স হাফ, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 6, এখানে তোমরা একটু লসাগু করবো, আর কিছুই না, 2 প্লাস 3, এখানে আসতেছে কত 5 মাইনাস 6। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানেও 5/6 আসছে, নিচেও 5/6 আসছে। সো লব হওয়ার কাটাকাটি গিয়ে কি থাকবে না, 1 থাকবে না, ট্যান ইনভার্স 1 থাকবে না। ওকে, সো খেয়াল করো, দেখো যে আমাদের এখানে রয়েছে ট্যান আর এখানে রয়েছে ট্যান ইনভার্স 1, রাইট? ওকে, সো এখন যদি আমি দেখো, আমি চাইলে এই যে ট্যান আর ট্যান ইনভার্স পাশাপাশি আছে, সো ট্যান আর ট্যান ইনভার্স পাশাপাশি থাকলে উত্তর হয়ে যাচ্ছে এই যেটা থাকবে সেটা। তোমরা সবাই জানো যে যদি এরকম থাকে এক্স ইন্টু এক্স ইনভার্স তাহলে উত্তর হয় 1, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা যদি ইনভার্স হয় তো সেটা হয়ে যায় 1। এখানে একই রকম ভাবে দেখো, এখানে রয়েছে ট্যান ইনভার্স রয়েছে, ট্যান ইনভার্স 1 এর সাইডে যেটা থাকবে সেটা উত্তর হয়ে যাবে। অথবা তোমরা এটা অন্যভাবে করতে পারো, সেটা কিভাবে, যে ট্যান থাকলো এখানে ট্যান ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে ট্যান π/4, সো এইটা কাটা দেয়, সো থাকে হচ্ছে ট্যান π/4
সো তার ভ্যালু হয় 1। এত ঝামেলা করার কোনো দরকার নাই। সো tan ইনভার্স কাটা গিয়ে উত্তর হবে 1। সো আমি তোমাদের একটা টিপস আমি একটু শেয়ার করতে চাই, এই ফরম্যাটটা একটু মনে রাখাটা বেটার। ফরম্যাটটা কি, যে tan ইনভার্স 1/3 আর tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3 আর tan ইনভার্স হাফ যদি দুইটা যোগ আকারে থাকে তাহলে এই পুরো ফরম্যাটটা হবে এমন যে tan ইনভার্স 1। এই জিনিসটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, এটা যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। কেমন কাজে লাগতে পারে আমি যদি একটু দেখাই, দেখো এই কোশ্চেনটা মূলত ছিল একদম নিচে, দেখো এই যে এখানে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি 4-5 সালের যে কোশ্চেনটা, সেইটা 12-13 সালে একটু ঘুরাই দিয়েছে। দেখো এখানে দেখো আমাদের এই ফরম্যাটটা কিন্তু পেয়ে গেছি, তার সাথে এখানে tan ইনভার্স 1 আছে, আর কিছুই কিন্তু নাই এখানে এক্সট্রা জিনিসপত্র, রাইট? আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। দেখো এই যে ম্যাথটা দেখতেছো না, যে এই যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 3, তুমি এই জায়গাটা অ্যাপ্লাই করলে কি পাবা, tan ইনভার্স 1, আর এখানে কি পাচ্ছ tan ইনভার্স 1। সো tan ইনভার্স 1 আর কি tan ইনভার্স 1, সো 2 tan ইনভার্স 1, 2 tan ইনভার্স 1 এর একটা ফরম্যাট আছে, তুমি চাইলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো সরাসরি, অথবা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 1 এর ফরম্যাট তুমি অ্যাপ্লাই করলে উত্তরটা এখানে পেয়ে যাবে। মূলত এই কোশ্চেনটা ছিল কি 4-5 সালের আসছিল কোশ্চেনটা, ঠিক আছে? সো আমি আবার একটু ব্যাকে যাই। দেখো এবার আমরা যদি পরের যে কোশ্চেনটা আছে সেটা যদি একটু দেখি, দেখো আমাদের এখানে 3টা ফাংশন আছে, যেই ফাংশনগুলো আসলে যোগ আকারে আছে। সো আমরা 2টার জন্য করেছি, এখন আমরা 3টার জন্য করব। সো 3টার জন্য করে দেন হচ্ছে আমরা কি করব, যে আমরা বাকি ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, কাইন্ডলি তোমরা করে ফেলবো। আর অনেকে উত্তর চাও যে ভাই এটার উত্তর কোথায় পাবো, তোমাদের কাছে কি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন নাই, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক নাই? কোশ্চেন ব্যাংক না থাকলে কোশ্চেন ব্যাংক কিনে ফেলবা, ঠিক আছে? ওকে, সো দেখো tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/8 প্লাস tan ইনভার্স 1/18। খেয়াল করো এখানে যত জিনিস থাকবে তুমি চেষ্টা করবা যেই সংখ্যা দুইটা ছোট, সেই দুইটা সংখ্যাকে যোগ করা। এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে 18 আছে, তাহলে ছোট দুইটা সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 7 আর 8, কারণ 18 বড়। সো 18-র সাথে কোনো কিছু নিবা না। সো তুমি প্রথমে এই ফরম্যাট অ্যাপ্লাই করবা যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তারপরে এটা তুমি আবার পরে করবা। সো আমরা যদি ওই টেকনিকটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে tan ইনভার্স 1/7 প্লাস 1/8, 1 মাইনাস 1/7 ইন্টু 1/8। আমরা এটা পরে করব, ঠিক আছে? সাইডে রেখে দিলাম এটা। এবার খেয়াল করো আমরা এখানে কি পাবো, খেয়াল করো তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে লসাগু করো, 27 56। সো 7 এখানে হবে না 8 প্লাস এখানে হবে না 7। ওকে, আর এখানে ক্যালকুলেশন করলে কত হয়, 27টা এখানেও 56 হয়, একবারে লেখা যায় 56। সো 56 মাইনাস এখানে হবে 55 মাইনাস 55/56, আর এখানে আসতেছে 15/56, ঠিক আছে? আচ্ছা, সো 15/56 আর 55/56। সো আমরা এখন এটাকে কি করতে পারি, 56/55, ঠিক আছে? ক্যালকুলেশন করলাম। সো এটা কাটা গেল, আর এখানে থাকে tan ইনভার্স 15/55। সো 15/55 যদি করো তাহলে কাটাকাটি করলে কত হয়, কত দিয়ে কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে এখানে হবে না 3 আর এখানে হবে না 5 11। সো থাকতেছে কত, tan ইনভার্স 3/11 পেয়ে গেলাম। এখন দেখো আমাদের এইটা যেহেতু পেয়েছি, এখন এইটার সাথে আমাদের কি করতে হবে, এখন এটা যোগ করতে হবে, কারণ এই পুরো ফাংশনটার ভ্যালু আমরা কি পেয়েছি, দেখো তো এই পুরো ফাংশনটার ভ্যালু আমরা পেয়েছি tan ইনভার্স 3/11 প্লাস এখানে আছে 1/18। এইবার তোমার কাজ হবে এই দুইটার ভিতরে এবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেলা। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখন এত বড় বড় ম্যাথ আসলে দেবে না, কারণ তখন এই ম্যাথটা দিত, এটা ঢাকা ইউনিভার্সিটি তখন ক্যালকুলেটার ছিল, ক্যালকুলেটার ইউজ করতে দিত 2015 সালের আগে। 2015 সালের পরে দেখবা এমন কোনো ম্যাথ দিবে না যেটা ক্যালকুলেটার লাগবে করতে গিয়ে, ঠিক আছে? সো সংখ্যাটা চেঞ্জ করে দেবে, কনসেপ্টটা একই রেখে সংখ্যাটা চেঞ্জ করে দিবে। সেই সংখ্যাটা কেমনভাবে চেঞ্জ করতে পারে আমরা একটু দেখি। এরকম ম্যাথ দিতে পারে, এই টাইপের ম্যাথ দিতে পারে ঢাকা ইউনিভার্সিটি রিসেন্ট বছরগুলোতে, এই ধরনের ম্যাথ দিতে পারে। এখন এই ধরনের ম্যাথগুলো খুবই সহজ। কেমনে সহজ দেখো, আমরা এখানে যেমন অনেক জিনিসপত্র রয়েছে, ফ্র্যাকশন আকারে বেশ ঝামেলার ডিজিট রয়েছে, বাট আমরা যদি এই ম্যাথটা দেখি তাহলে কি রয়েছে দেখো, tan ইনভার্স 1 রয়েছে প্লাস tan ইনভার্স এখানে 2 রয়েছে প্লাস tan ইনভার্স এখানে
3 আছে। আমি তোমাকে বলছিলাম ছোট দুইটা সংখ্যা একটু চুজ করবা। সো দেখতে আকৃতিতে ছোট এরকম। সো এটা ধর আমি নিলাম সো আমি এখানে কি পাবো দেখো তো, tan ইনভার্স এই দুইটা 1 প্লাস 2 যোগ করো, 1 মাইনাস 1 ইন্টু 2, তাহলে এখানে থাকবে না, শুধুমাত্র 2 থাকবে না। আর এখানে আমাদের tan ইনভার্স 3 এখানে থেকে গেল, ঠিক আছে। সো tan ইনভার্স উপরে থাকতেছে 3 আর এখানে -1, তাহলে এখানে দেখো tan ইনভার্স 3। তাহলে খেয়াল করো এই মাইনাসটা আসলে এই মাইনাসটা নিচে দেওয়া মানে কি মূলত এরকম না, -3। আর আমরা জানি যে tan ইনভার্স তোমার হচ্ছে -x, মানে এভাবে লেখা যায় tan ইনভার্স x। সো মাইনাসটা আমি এখানে সামনে দিয়ে দিতে পারি, এগুলো তোমরা 9 10 এ পড়ে আসছো। সো মাইনাস ভিতরে রয়েছে, সেটা আমি ভিতরে বাইরে বের করে দিতে পারি, শুধুমাত্র sec এবং cos এর জন্য মাইনাসটা থাকলে উঠে যায়। তাহলে দেখো tan ইনভার্স 3 আর tan ইনভার্স 3, সো উত্তর হবে কত, 0। যেহেতু দুইটা বিয়োগকারে আছে সেম জিনিস, তাহলে আমরা বলতে পারি উত্তর হবে 0 এ নম্বর। এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি এখন দিবে। সেম ভাবে একই ফর্মেট অ্যাপ্লাই করে তোমরা এইটা করবা। তোমাকে বলেছিলাম যে tan ইনভার্স হাফ, tan ইনভার্স 3 এটা করলে হয় tan ইনভার্স 1। সো tan ইনভার্স 1 আর tan ইনভার্স 1 যোগ করবা, করলে হয়ে গেল। একই রকম ভাবে তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দ্যাটস ইট, হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা বিশেষ ক্ষেত্র, অর্থাৎ এই ধরনের ম্যাথ যদি আমাদের ভিতরে চলক থাকে, আমরা যতগুলো ম্যাথ করেছি দেখো এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, বাট এখন যদি এই জায়গাটাতে ভ্যালু না থাকে, ভিতরে যদি আমাদের কোনো একটা চলক থাকে, তাহলে সেই ম্যাথটা আমরা কিভাবে করব। এখানে একটা ম্যাথ রয়েছে দেখো, tan ইনভার্স x প্লাস 1/3, tan ইনভার্স x মাইনাস 1/3, tan ইনভার্স 2। এখন এই ম্যাথটা তুমি যদি এই ফরম্যাট অ্যাপ্লাই করে করতে যাও, তাহলে বেশ সময় সাপেক্ষ এবং বেশ ঝামেলায় পড়তে হবে। সো আমি চাইবো যে তুমি এখানে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করে দেখবা যে কোনটার জন্য আমাদের মূলত এখানে আসলে tan ইনভার্স 2 আসে। কেননা এই ম্যাথটা তুমি যদি নর্মাল ফরম্যাটে করতে যাও, তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, আবার তুমি যদি চাও শর্টকাট দিয়েও করতে পারো। সো আমরা প্রথমে আগে অরিজিনাল নিয়মটা একটু ফলো করি, তারপরে না হয় আমরা বাকি নিয়মটা দেখব। খেয়াল করো, tan ইনভার্স দেওয়া রয়েছে x প্লাস 1/3, আর এখানে দেওয়া রয়েছে tan ইনভার্স x মাইনাস 1/3, আর এখানে হচ্ছে tan ইনভার্স 2। তো খেয়াল করো আমরা এটাকে কিভাবে করতে পারি, এটাকে আমরা এখন x চিন্তা করবো, এটাকে y চিন্তা করবো। সো ফর্মুলাটা কেমন, tan ইনভার্স এটা প্লাস এটা ডিভাইডেড বাই 1 মাইনাস এইটা ইন্টু এইটা। সো এইটা ইন্টু এটা করলে কি হবে না দেখো তো, a প্লাস বি a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, দেখো তো a প্লাস বি a মাইনাস বি। খেয়াল করো আমি যেটা করছি সেটা কি করতে হবে, এখন এইটার এটা গুণ করতে হবে, এই দুইটা যোগ করলাম আর এই দুইটা গুণ করলে কেমন হয় দেখো তো, এরকম না বিষয়টা, এই দেখো এরকম হচ্ছে না। তা এই জিনিসটা কি এই ফরম্যাটে পড়তেছে না, a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 1/3, সেটাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসলাম। আর আমাদের এখানে দেওয়া রয়েছে কি tan ইনভার্স 2, তাহলে দেখো উভয় পাশ থেকে তুমি এই tan ইনভার্সটা উঠিয়ে দিবা, কেটে গেল। দেখো এইটা এটা বিয়োগকারে আছে, সো এইটা এটা থাকতেছে না, তাহলে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে তোমার শুধুমাত্র 2x ডিভাইডেড বাই, এখানে আমরা একটু যদি লসাগু করি, দেখো প্রথমে আমরা এখানে মাইনাস করব, মাইনাস মাইনাস এখানে প্লাস আসবে না, ক্যালকুলেশন করবা, এটা তোমরা কাজ থাকলো। এইবার দেখো আমি যেখানে 9 নিই, তাহলে এখানে 9 মাইনাস এখানে হবে কত, 9 মাইনাস 9x স্কোয়ার প্লাস 1, এরকম কিছু আসতেছে, আর এখানে থাকতেছে 2। সো এই 2 আর এই 2 কাটা যায়, ঠিক আছে, তাহলে 2 কাটা গেলে থাকবে না কত, এখানে 1 থাকবে না আর এখানে 1 থাকবে না, রাইট। ওকে, সো এই যে 9 আছে আমাদের, যে এখানে যে 9টা আছে, এই 9টা কি হবে উপরে চলে যায় আর নিচে থাকে এটা, রাইট। এখন এখান থেকে দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। কিন্তু আমি বলতেছি এই প্রসেসটা একটু বড়, এই প্রসেসটা একটু ঝামেলার, এই জন্য আমি তোমাদের একটা প্রসেসের কথা বলছিলাম। এটা করলে কি হবে না দেখো, 9 মাইনাস 9x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 9x।
সো তুমি যদি এটা সামনে নিয়ে যাও তাহলে কি হবে না, -9x²। আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে তুমি জাস্ট এই পাশে নিয়ে দাও, তাহলে 9x² প্লাস 9x মাইনাস 10 ইকুয়াল টু 0। এখন এটাকে তুমি লসাগু করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে। বাট আমি এই ম্যাথটাকে একটু অন্যভাবে করতে চাচ্ছি। সেটা কিভাবে, এক্স এর ভ্যালু আমি অপশনে যেগুলো আছে এখানে বসাবো, বসানোর পরে দেখবো যে কোনটার জন্য আসলে রাইট হ্যান্ড সাইডটা সত্য। তুমি এভাবে করতে পারছো, অরিজিনাল নিয়ম হচ্ছে এটা, এভাবে সবাই পারবে। এখন যেহেতু আমাদের এমসিকিউ আসছে, সো আমাদের একটু শর্টকাটে করা শিখতে হবে, কেননা এমসিকিউর জন্য বেশি সময় থাকবে না পরীক্ষার হলে। সো আমাদের এখানে যেহেতু দেওয়া রয়েছে tan ইনভার্স x প্লাস 1/3 প্লাস হচ্ছে দেওয়া রয়েছে tan ইনভার্স x মাইনাস 1/3। সো আমরা x এর ভ্যালু প্রথমে বসাবো কি, সে ফর এক্সাম্পল x এর ভ্যালু -5/6। সো যদি -5/6 বসাই তাহলে মূলত কি হচ্ছে দেখো, x ইকুয়াল টু যখন -5/6 বসাবো তখন মূলত হচ্ছে এখানে হচ্ছে -5/6 প্লাস 1/3 প্লাস tan ইনভার্স -5/6 মাইনাস 1/3। ফাইন, এখন দেখো খেয়াল করো tan ইনভার্স, এখানে যদি আমরা একটু লসাগু করি 6 নিলাম, সে 6, তাহলে এখানে হচ্ছে কি -5, এখানে হবে 2। আর এখানে হচ্ছে তুমি দ্রুত ক্যালকুলেশন করা শিখবা আসলে, না হলে এই ধরনের ম্যাথগুলো আসলে সময় নষ্ট করার জন্য এই ধরনের ম্যাথগুলো দেয় আসলে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। সো এখন দেখো তাহলে এখানে tan ইনভার্স -3/6 প্লাস tan ইনভার্স এখানে কত আসতেছে -7/6। সো এখানে আসবে না কত, -1/2, আর এখানে কত -7/6। সো এখন এইটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি আসতেছে, বেশ ঝামেলার আসলে, অপশন টেস্ট করেও বড় হয়ে যাচ্ছে। তাহলে তোমরা অরিজিনাল নিয়মটাই ফলো করো। আমি বলবো যে অরিজিনাল নিয়মটা ফলো করা বেটার, কারণ এটা অপশন টেস্ট করতে গিয়ে তখন আসলে প্রত্যেকটা অপশন টেস্ট করতে গিয়ে আমাদের বেশ বড় সড়ো ক্যালকুলেশন করা লাগতেছে। সো তুমি অরিজিনাল নিয়মটাই করো, আমার কাছে যেটা মনে হয় যে এটা করাটা বেটার হবে। সো এখান থেকে এক্স এর ভ্যালুটা তোমরা বের করবা, ঠিক আছে। এখান থেকে এক্স এর ভ্যালুটা তুমি বের করলে এখান থেকে যে কোনো একটা ভ্যালু তুমি পেয়ে যাবা, ঠিক আছে। অরিজিনাল নিয়মটাই তুমি করো চাইলে। ওকে, সো এবার আমরা দেখো কেস 2 করব, সেটা হচ্ছে tan ইনভার্সের সরাসরি যদি সূত্র প্রয়োগ না করা যায়, আগে যে ম্যাথগুলো ছিল সেগুলো সরাসরি tan ইনভার্সের ম্যাথ ছিল, এখন সরাসরি নাই। এখানে দেখো এখানে tan আছে, এখানে cos আছে, দুইটা tan নাই। আগে দুইটা tan ছিল, দুইটা tan ছিল, সেটা চলক দিয়ে দিয়েছে অথবা ভ্যালু দিয়ে দিয়েছে। সো এই ধরনের ম্যাথগুলো তুমি আসলে কিভাবে করবা খেয়াল করো। যেহেতু আমরা শুধুমাত্র tan ইনভার্সের জন্যই ফর্মুলাটা জানি, সো আমি বলবো তুমি দুইটাকে tan এ নিয়ে আসবা, দুইটাকে কিসে নিয়ে আসবা, দুইটাকে tan এ নিয়ে আসবা। সো দেখো যেহেতু আমাদের প্রথমটা দেওয়া রয়েছে tan ইনভার্স 2/3 আর এখানে হচ্ছে cos ইনভার্স 2/√13, সো আমাদের ভ্যালুটা বের করতে বলা হচ্ছে। খেয়াল করো এখানে tan ইনভার্সের ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, বাট এখানে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু tan এ নাই। সো আমি বলতেছি দুইটাকে tan এ নিয়ে আসতে হবে। সো এই জিনিসটাকে আমরা কিসে নিয়ে আসবো, tan এ নিয়ে আসবো। সো কীভাবে করতে পারি, আমরা জানি যে কজের ক্ষেত্রে আমার সূত্রটা কি, এটা হবে নাকি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি, এটা হবে না অতিভুজ। বুঝতে পারতেছো কজের ক্ষেত্রে কি হয়, কজের সূত্র কি, cos থিটার সূত্র বলো কি হয়, ভূমি বাই অতিভুজ। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা। তাহলে এখন লম্ব কিভাবে পাবো আমরা, পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাস সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার, লম্বটাকে যদি আমি x চিন্তা করি তাহলে x স্কয়ার, তাহলে এখানে থাকবে না 13, এখানে থাকবে না 4, এখানে হচ্ছে x স্কয়ার। সো 13 মাইনাস 4 x, এখানে √x হবে না, সো √9 হবে না, সো থাকবে না 3, তাহলে x এর ভ্যালু এখানে 3, অর্থাৎ লম্ব 3 আসতেছে। ফাইন, লম্ব যদি 3 আসে তাহলে দেখো এখন খেয়াল করো আমরা এখানে পাবো হচ্ছে tan ইনভার্স 2/3 প্লাস, এবার খেয়াল করো যে আমাদের এখানে কি আছে, cos ইনভার্স আছে, এটাকে তুমি tan ইনভার্সে নিয়ে আসবা। সো tan ইনভার্স কত হবে না বলো তো, লম্ব বাই কি, লম্ব বাই ভূমি। খেয়াল করো এরকম কিছু আসতেছে, রাইট।
এই ম্যাথটার উত্তর একদম শর্টকাট টেকনিক দিয়ে বলা যাবে কীভাবে জানো, আমি তোমাদের যদি এটা একটু পরে করাবো তারপর আমি একটু বলে দিই এই ধরনের ম্যাথগুলো কীভাবে করবা। খেয়াল করো, যদি এরকম থাকে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, যদি এরকম থাকে তাহলে উত্তর হয় π/2। ভালো করে বোঝো, tan ইনভার্স এখানে যদি tan ইনভার্স মার্কার থাকে প্লাস cot ইনভার্স মার্কার মানে π/2। ধরো tan ইনভার্স এখানে মুরগি বসালাম, এই জায়গাটা মুরগি বসালাম, ঠিক আছে, tan ইনভার্স মুরগি প্লাস cot ইনভার্স মুরগি, তার ভ্যালু হবে π/2। মানে বোঝাই tan ইনভার্স এক্স আর cot ইনভার্স এক্স, এক্স এর এখানে যে কোনো কিছু বসতে পারে, এখানে যেটা বসবে এখানে যদি সেটা বসে তাহলে π/2। সে ফর এক্সাম্পল আমি এই জায়গাটা দিলাম e⁴x, তাহলে এখানে e⁴x, যদি এখানে e⁴x থাকে এখানে e⁴x π/2। যদি বলি e⁴x/x², e⁴x/x², তাও 2 π/2। এখন এখানে খেয়াল করো, এখানে 2/3 আছে, এখানে 3/2 আছে। তো এই জিনিসটাকে আমরা যদি cot ইনভার্স করি তাহলে কি হবে, cot ইনভার্স করলে কি হবে, 2টা উপরে চলে যাবে না। আমরা জানি যে tan ইনভার্স x এর মানে হচ্ছে cot ইনভার্স 1/x। tan ইনভার্স যেটা থাকবে যদি cot ইনভার্স লিখি তাহলে সেটা কি হয়ে যায় 1/something হয়ে যায় না, নিচে যেটা থাকে সেটা কি হয়ে যায়, লবটা হরটা উপরে চলে যায়, লবটা নিচে আসে। সো এইটাকে যদি আমরা tan ইনভার্স করি তাহলে কি হবে না 3/2, সেটা হয়ে যাবে না 2/3। সরি, এটা cot ইনভার্স, tan ইনভার্স ছিল। সো খেয়াল করো তাহলে দেখো আমাদের এখন দেখো তো আমি বলতে পারি না এইটা হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, বলতে পারি এখন, তাহলে উত্তর কত π/2। ওকে, আর যদি এই ফর্মেটে না পড়ে তাহলে নর্মাল যে ফর্মেট আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে করতে হবে। সো তোমাদের কাজ থাকবে এই ম্যাথটা করা, sin ইনভার্সকে তুমি tan ইনভার্সে নিয়ে আসবা, cos ইনভার্সকে তুমি tan ইনভার্সে নিয়ে আসবা, নিয়ে আসার পরে তুমি ম্যাথ করবা। অথবা আরেকটা ফরম্যাটও আছে, আমাদের সেটা একটু চিন্তা করি। দেখো যে আমরা জানি 2 sin ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, সরি 2 sin ইনভার্স x মেবি না, 2 tan, ঠিক আছে, এইটা ফর্মুলা আছে, এইটার ফর্মুলা আছে। তো এই দুইটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করতে পারো জানো, যে এইটাকে তুমি sin ইনভার্স, এটা যেটা রয়েছে সেটা, এই cosটাকে তুমি সাইনে করবা, করার পরে দুইটাকে তুমি যোগ করতেছো, দেন যখন একটা ফর্মেট আসবে তখন সামনে 2 নিয়ে বাইরে হাফ নিবা। সো আমি বলবো যে ওই ফর্মেট অ্যাপ্লাই না করে তুমি যেহেতু সব tan ইনভার্স দিয়ে শিখেছো, সে একটু কষ্ট হলেও সবগুলো tan ইনভার্স দিয়ে করো। সো এইটাকে তুমি tan ইনভার্সে নিয়ে আসবা, যেরকমটা আমি করলাম যে এইটাকে আমি tan ইনভার্সে নিয়ে আসলাম। সো সাইনকে একই রকমভাবে tan ইনভার্স নিয়ে আসবা, সেখানে কি হবে না, এই যে এটা হবে লম্ব হবে না, এটা হবে না অতিভুজ, আর কজের ক্ষেত্রে এটা হবে না ভূমি, আর এটা হবে অতিভুজ। করে যে ভ্যালুগুলো মিসিং আছে ওই জিনিসটাকে tan ইনভার্সে নিয়ে আসবা, দেন অ্যাপ্লাই করলে ম্যাথটা আসলে হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে যে কোশ্চেনটা আসছে সেটা যদি আমরা একটু দেখি, দেখো এই কোশ্চেনটা 18-19 সালে, এবং সেখানে একটা tan ইনভার্স দিয়েছে আর বাকিটা দেয় নাই, মানে দুইটার ভিতরে একটা tan আছে। আর 2015 সালের আগের কোশ্চেন দেখো যে একটা সাইন একটা কজ, মানে দুইটাই মানে tan মুক্ত, একটাও tan নাই। সো আমার মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি যদি দেয়, যেহেতু 2015 সালের পরে আসলে ক্যালকুলেটর দিচ্ছে না এখন বর্তমানে, সো আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের কোশ্চেনগুলো দিবে আসলে, যে একটা tan ইনভার্স থাকবে আর একটা কজের জায়গায় কট থাকতে পারে, সাইন থাকতে পারে, ইটিসি অন্য কিছু থাকতে পারে, সেটাকে tan নিয়ে এসে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর যখন দুইটাই আমাদের tan নিয়ে আসতে হবে তখন ম্যাথটা একটু বড় হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই ধরনের কোশ্চেন আসলে দিতে পারে, তারপরেও করে রাখবা, পারবে এটা, রাইট? ওকে, সো বিশেষ ক্ষেত্র এখানে দেখো লিখেছি একটি মাত্র রাশি থাকলে, আমরা যতগুলো করেছি সেটা আমাকে দুইটা রাশি ছিল, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, রাইট? মানে টোটালটা মিলে একটা রাশি, বাট এটা যদি ভাঙি তাহলে এটা একটা পার্ট পাই, এটা একটা পার্ট পাই। এখন আমি বলছি যদি যে কোনো একটা পার্ট থাকবে, মানে আগে যেমন যোগ করেছিল এখন যোগ টোগ থাকবে না, জাস্ট একটা পার্ট থাকবে। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি হবে, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দিয়েছে 19-20 সালে, এবং ঢাকা ইউনিভার্সিটি এই কোশ্চেনটা দেখো 98-99 সালে আসছিল, সেটা 98 সালে, পরবর্তীতে 19-20 সালে আসলে রিপিট করছে। সো আমরা যদি একটু দেখি কোশ্চেনটা এক্স্যাক্টলি কেমন আসলে, আমরা যদি একটু সলভ করতে যাই এখন, দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে, এখানে রয়েছে cot আর এখানে রয়েছে sin ইনভার্স হাফ। সো খেয়াল করো আমাদের যেহেতু এখানে cot রয়েছে, তোমার চেষ্টা করতে হবে এই জায়গাটা cot নিয়ে আসার।
যদি কট নিয়ে আসতে পারো তাহলে কট আর কট ইনভার্স কাটা যাবে না, রাইট? দেখো এই ভ্যালুটা আসলে কি বোঝায় জানো? দেখো আমি তোমাকে একটু যদি বোঝাই, ধরো ট্যান থিটা ইকুয়াল টু সে তোমাকে বললাম যে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত, 1/√3। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না যে 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√3। খেয়াল করো তো, 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√3। মূলত এটা আসলে কি বোঝাচ্ছে দেখো তো, ট্যান ইনভার্স 1/√3 দ্বারা এটা বোঝাচ্ছে মূলত একটা কোণ। কি বোঝাচ্ছে? কোণ। এখানে যেমন আমি লিখতেছি ট্যান ইনভার্স হাফ, কি লিখতেছি? ট্যান সাইন ইনভার্স হাফ। সে ফর এক্সাম্পল আমি তোমাকে যদি একটু বলি, আমি যদি বলতাম যে সাইন 30 ডিগ্রি এর মানে হচ্ছে কত, হাফ। এইটুকু তো সবাই বিশ্বাস করো নাকি? সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। এখন আমি যদি বলি যে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, এটা কি সঠিক নাকি সঠিক না? বলো আমাকে একটু বলো। যে সাইন এখানে 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, আমি 30 ডিগ্রিটা এখানে রেখে দিলাম, সাইন ইনভার্স এখানে নিয়ে গেলাম। তো আমি কি বলতে পারি যে এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই ভ্যালুটা মূলত আসলে 30 ডিগ্রি। সাইন হাফ, সাইন ইনভার্স হাফ এর ভ্যালুই মূলত আসলে কত ডিগ্রি, 30 ডিগ্রি। সো আমি কি একবারে মুছে কোনো চতুর্ভাগ অ্যাপ্লাই না করে সরাসরি এটা লিখতে পারতাম? অবশ্যই পারি এটা। সো আমরা জানি যে এটা ধরো থিটা ধরলাম, সো কট থিটা ইকুয়াল টু মানে কি 1/tan থিটা, 1/tan থিটা। সো ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। সো 1/√3, সো উত্তর হচ্ছে √3। √3 কই আছে, উত্তর হয়ে গেছে সি নম্বর। ওকে, সো আমার চতুর্ভাগ বাদে কিন্তু আমি জাস্ট টিপস অ্যাপ্লাই করে ম্যাথটা ইজিলি করে ফেলতে পারলাম। ওকে, সো আমরা যদি একটু নেক্সট কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো পরের কোশ্চেনে বলা হচ্ছে আর্ক, ট্যান, সাইন, আর্ক, কজ, এটা সামথিং অনেক কিছু দেওয়া রয়েছে। ফাইন, দেখো আর্ক মানে কি আসলে আমি তোমাকে যদি একটু বোঝাই, এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে। আর্ক মানে আসলে কি বোঝায়, এ আর সি দ্বারা আসলে কি বোঝাই। দেখো আমি যদি বোঝাই তোমাকে এরকম যে এ আর সি ট্যান এক্স, যদি আমি এটা লিখি, এই আর্ক মানে বোঝাই কোনো কিছুর আগে যদি আর্ক থাকে তাহলে বোঝায় সেটার ইনভার্স। এটা বোঝায় আসলে ট্যান ইনভার্স এক্স। এই ট্যান ইনভার্স এক্সকে লিখে দেয় আর্ক ট্যান এক্স। অর্থাৎ এই পুরো যে জিনিসটা আছে এটার আগে যদি আমি এ আর সি লিখি তাহলে আসলে বোঝায় সেই ফাংশনটা আসলে ইনভার্স। এখন এই জিনিসটা যদি তুমি জানো তাহলে এই ম্যাথটা করা কোনো ঘটনাই না তোমার কাছে। তাহলে খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে এ আর সি, তারপরে দেওয়া রয়েছে ট্যান, তারপরে দেওয়া রয়েছে সাইন, তারপরে দেওয়া রয়েছে এ আর সি কস √2 বাই হচ্ছে √3। এই যে এখন এটা কি করব আমরা, দেখো এ আর সি ট্যান রয়েছে, সো আমরা লিখতে পারি এটা ট্যান ইনভার্স। এ আর সি যদি এক্স না থাকে কোনো সমস্যা নাই, এ আর সি ট্যান তাহলে শুধুমাত্র ট্যান ইনভার্স। কোনো কিছুর আগে যদি এ আর সি থাকে তাহলে সেটা ইনভার্স বোঝায়। সে আমি যদি বলতাম এ আর সি এক্স মানে বোঝায় আসলে এক্স ইনভার্স, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এখানে এ আর সি আছে ট্যানের আগে, সো ট্যান ইনভার্স। ফাইন, এবার খেয়াল করো এখানে সাইন লিখলাম। এবার দেখো এ আর সি আছে কিসের আগে, কজের আগে আছে, সো তাহলে এটা বোঝায় আসলে কজ ইনভার্স √2 বাই হচ্ছে √3। ওকে, দেখো এরকম একটা ফরম্যাট কিন্তু আমি ইজিলি পেয়ে গেলাম, রাইট? ওকে, সো ট্যান ইনভার্স সাইন কজ এটা আমি পেয়ে গেলাম, এখানে ইনভার্স আছে। সো এখন যেহেতু আমাদের এখানে ট্যান ইনভার্স আছে, আমাদের পুরো পার্টটা এখানে আসলে মূলত নিয়ে আসতে হবে কিসে, আমাদের এখানে পুরো পার্টটা নিয়ে আসতে হবে ট্যানে নিয়ে আসতে হবে। তাহলে ট্যান আর ট্যান ইনভার্সটা কাটা যাবে না। সো আমাদের প্রথমে এখানে সাইন আছে, সো আমি দেওয়াটা যদি সাইন ইনভার্স নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আসলে একটা ভ্যালু আমি পেয়ে যাই। সো সেক্ষেত্রে আমাদের ঝামেলাটা আরও অনেকটা মুক্ত হয়ে যায়। সো খেয়াল করো, আমরা জানি যে ওকে আমরা যদি সাইনকে যদি ইনভার্স করি তাহলে আমরা কি পাই, কজ ইনভার্স পাই না? সাইন ইনভার্স যদি আমি বলি তাহলে সাইন ইনভার্সের উল্টো কি, আমরা জানি যে ট্যান এক্স মানে হচ্ছে 1/cot x, আবার এটাও জানি যে ট্যান ইনভার্স এক্স মানে আমরা লিখতে পারি cot ইনভার্স 1/x।
সো আমরা আরেকটা জিনিস জানি কি, সেটা হচ্ছে সাইন এবং হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা মানে লেখা যায় কজ ইনভার্স 1। তাহলে এখন আমরা এই জিনিসটাকে আমরা যখন সাইন ইনভার্সে নিয়ে আসবো তখন আসলে জিনিসটা কেমন হবে না বলো তো? সেটা হয়ে যাবে না সাইন ইনভার্স, নিচেরটা উপরে চলে যাবে, লব হরে লব, জিনিসটা এমন হবে, রাইট? আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। আমার মনে হয় কোথাও ভুল করতেছে, এটা লেখা যায় কিনা একটু দেখি। একটা কাজ করি, আমরা চতুর্ভাগ ড্র করে ম্যাথটা করি, তাহলে বোধহয় ভালো হবে। ওকে, সো খেয়াল করো, আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, রাইট? এটা আমরা বলতেই পারি। ওকে, সো তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। সো এখন যদি রাইট, এটা লেখা দেয় না, অলরাইট, এটা একটু ভুল লিখছি আমি, যাই হোক। সো খেয়াল করো, এই জায়গাটাতে আমরা যদি এখন লম্বটা বের করতে চাই তাহলে কি করতে হবে? আমরা জানি পিথাগোরাস অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাকে আমি এক্স চিন্তা করলাম, ফাইন। তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2 প্লাস এক্স স্কোয়ার, সো 3 মাইনাস 2 রুট ওভার এক্স, সো এক্স ইকুয়াল টু 1 আসতেছে, সো লম্ব আসতেছে এখানে 1। তাহলে এখন এই জিনিসটাকে আমরা যদি এই সাইন আছে কজ ইনভার্সে, সাইন ইনভার্সে নিয়ে আসতেছে, তাহলে এখন কি পাবো? লম্ব বাই হচ্ছে অতিভুজ। সো এই যে সাইন আর সাইন ইনভার্স কাটা যাবে না, তাহলে থাকতেছে tan ইনভার্স 1/√3। তাহলে উত্তর হবে π/6 মানে 30 ডিগ্রি, π/6, তাই তো? π/6 মানে 30 ডিগ্রি না? সো 30 ডিগ্রি, ডি নম্বর হবে না উত্তর এটা। ওকে, এবার আমরা কেস 3 দেখি। দেখো, দেওয়া রয়েছে বৃত্তীয় ফাংশন, যেটা দেওয়া রয়েছে বৃত্তীয় ও বিপরীত বৃত্তীয় ফাংশন যুক্ত রাশির মান। এই ম্যাথটা আমরা আসলে কিভাবে করতে পারি? সো আমরা যদি একটু দেখি, দেখো এই ম্যাথটা আমরা আসলে কিভাবে ইজিলি করে ফেলতে পারি। দেখো, আমরা জানি একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এরকম। দেখো, sec ইনভার্স sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1। একটা জিনিস ভালো করে বোঝো, আমি যদি এটা লিখি যে sec স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স, ভালো করে বোঝো, এই এক্স মানে বোঝায় আমি এখানে যে কোনো কিছু বসাতে পারি। আমি যদি চাই যে sec স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস আমি এখানে লিখতে পারি tan স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এখানে যেটা লিখবো আমি সেটা এখানে লিখবো, ভালো করে বোঝো। এক্স এর এখানে যদি আমি লাউ লিখি তাহলে এখানে লাউ, এখানে যদি কদু লিখি তাহলে এখানে কদু, এখানে যদি মুরগি লিখি তাহলে এই জায়গাটা মুরগি, সিম্পল হিসেব। এই জায়গাটা যদি তুমি হও তাহলে এই জায়গাটা তুমি হবে, sec স্কোয়ার তুমি, 1 প্লাস tan স্কোয়ার তুমি, sec স্কোয়ার মার্কার, 1 প্লাস tan স্কোয়ার মার্কার। এই জায়গাটা যে জিনিস পারবে এই জায়গাটা সেম জিনিস পাবে, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এখন এই জায়গাটাতে আমি যদি এই এক্স এর জায়গায় আমি যদি এইটা চিন্তা করি যে cot ইনভার্স 3, তাহলে এখানে কি হবে না বলো তো? এটার মানে কি? এক্স এর জায়গায় যদি আমি এটা চিন্তা করি তাহলে এখানে কি হবে না 1 প্লাস tan স্কোয়ার, কি এক্স এর এখানে যা হবে এখানেও তাই হবে, নাকি বোঝো না ব্যাপারটা? সিম্পল হিসেব। এখন দেখো তোমরা, এই জিনিসটা আমি বলেছি যে কোনো কিছুর ইনভার্স ভ্যালু, কোনো কিছুর ইনভার্স ভ্যালু মানে বোঝায় সেটা একটা কোণ, সেটা কি বোঝায়? কোণ, ভালো করে বোঝো। যখন আমি বলতেছি যে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি এর মানে হচ্ছে 1/√3, এখন আমি বলতেছি যে 30 ডিগ্রি ইকুয়াল টু tan ইনভার্স 1/√3, তাহলে কোনো কিছুর ইনভার্স ইন্টু ভ্যালু, কোনো কিছুর ইনভার্স ইন্টু ভ্যালু মানে ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ইন্টু ভ্যালু, এটা মানে বোঝায় একটা কোণ। তাহলে এইটা cot ইনভার্স 1/3, এটা মানে বোঝায় কি আসলে বলো তো আমাকে? এটা মানে বোঝায় যে এইটা মানে তোমার একটা কোণ বোঝায়। এখন যদি কোনো কোণ, এটা বুঝে নিলাম যে cot ইনভার্স 3 একটা কোণ, ভালো করে বোঝো। যদি এরকম থাকে যে tan স্কোয়ার
থিটা। তুমি কি জানো এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে ট্যান থিটা তার স্কোয়ার। এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস, তুমি কি এটা জানো? এই জিনিসটা স্কোয়ারটা মানে কি, এই জিনিসটা বোঝায় এখানে স্কোয়ার আছে। যদি বিশ্বাস না হয় তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ক্যালকুলেটারে টিপবা, ক্যালকুলেটারে একটু ইউজ করে দেখবা যে তুমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারতেছো না। তোমাকে অবশ্যই এই জিনিসটা এই ফর্মেটে নিয়ে আসা লাগবে, ট্যান 30 তার স্কোয়ার। তুমি যদি ক্যালকুলেটারে এটাই ব্যবহার করে বের করতে পারো, ফাইন, তুমি ব্রিলিয়ান্ট। তুমি বের করে দেখো তো পারো কি না, ট্রাই করো। তোমার কিন্তু এই ট্যান স্কোয়ার 30 ডিগ্রি করা লাগে ট্যান 30 তার স্কোয়ার। তার মানে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান থিটা তার স্কোয়ার। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে যেহেতু আমি বলতেছি এই জিনিসটা আসলে মূলত থিটা, দ্যাট মিনস কোণ বোঝায় এটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা এর মানে আসলে কি লেখা যায় বলো তো ভাই? এর মানে লেখা যায়, স্কোয়ারটা এখানে মুছে দিয়ে স্কোয়ারটা আমি সুন্দর করে এখানে দিতে পারি। এর মানে বোঝায় ট্যান স্কোয়ার থিটা ছিল, ট্যান স্কোয়ার থিটা ছিল, এর মানে হচ্ছে ট্যান থিটা তার স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এই স্কোয়ারটা মূলত বোঝায় আসলে এখানে আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না ব্যাপারটা? ফাইন। এর থেকে ভালো করে বোঝানো ভাই সম্ভব না আমার। এরপর যদি না বুঝতে পারো, তুমি যদি বলো ভাই সলিউশন ক্লাস লাগবে, আমি সেম জিনিস বোঝাবো। এটা যদি না বুঝতে পারো, সলিউশন ক্লাসে কিছু বুঝবা না। ওকে, এবার দেখো, ট্যান ইনভার্স এক্সকে আমরা লিখি হচ্ছে কট ইনভার্স 1/x। আবার যদি কট ইনভার্স এক্স থাকে তাহলে আমরা সেটাকে লিখি কি, ট্যান ইনভার্স 1/x। সো এই যে কট ইনভার্স 3 আছে, মূলত এর নিচে আসলে 1 আছে। সো এই কট ইনভার্স 3কে আমি যদি ট্যান ইনভার্সে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ট্যান ইনভার্স 1/3। রাইট? ক্লিয়ার ব্যাপারটা? সো খেয়াল করো, আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে কোনটা, সেটা কাটাকাটি যাচ্ছে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যায়। প্রথম থেকে বলে আসছি, কোনো কিছুর ইনভার্স আর কোনো সিম্পল ফাংশন গুণাকারে থাকলে সেটা কাটাকাটি চলে যায়। তাহলে থাকে শুধুমাত্র 1/3, তার আবার স্কোয়ার আছে, 1/3 তার আবার স্কোয়ার আছে। সো 1 প্লাস 1/9। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো বলো তো? এখানে পাবো আর 10/9। সো 10/9 পেলাম। সেক স্কোয়ার কট ইনভার্স 3 এর ভ্যালু বের হচ্ছে মূলত এটা। তাহলে খেয়াল করো, এই যেই ভ্যালুটা আছে সেক স্কোয়ার কট ইনভার্স 3 এর ভ্যালু হচ্ছে 10/9। একই রকমভাবে আমাদের এখন এটা করতে হবে। এখন এটা কি পারা যাবে নাকি পারা যাবে না? দেখো, এটা আমরা আসলে কোসেক স্কোয়ারের ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। আমরা জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। সো কোসেক স্কোয়ার এক্স 1 প্লাস এখানে হবে না কট স্কোয়ার এক্স। এখন এটা তো আর ভেঙে ফিরে বোঝানোর দরকার নেই, যেটা আমরা একটু আগে বোঝালাম। সো কোসেক স্কোয়ার, এখন এক্স এর এখানে যদি আমি বসাই ট্যান ইনভার্স 2, তাহলে খুব সাধারণভাবে আমাদের এখানে বসাতে হবে কট স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স 2, এটা মানে এটা বোঝায়। ঠিক আছে? ওকে ওকে। সো খেয়াল করো, এখন আমরা জানি যে স্কোয়ারটা আমরা এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারি। ফাইন। সো 1 প্লাস কট আছে, সো ট্যানকে আমরা এখন কটে নিয়ে আসবো। সো কট ইনভার্স হাফ, সো এইটা এটা কাটা যাবে না। সো 1 প্লাস হাফকে স্কোয়ার করো, তাহলে 1/4, তাহলে 5/4। সো আগে পেলাম 10/9, এখন পাচ্ছি 5/4। জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর শেষ। 9 5 9 45। সো 85/36 এই নম্বর উত্তর। ঠিক আছে? সো ম্যাথটা একটু লেন্দি প্রসেস, বাট করে রাখতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালে আসছিল। ঠিক আছে? আচ্ছা, তুমি বারবার প্র্যাকটিস করার পরে দেখবে যে এই ম্যাথে সহজ হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, আমরা মুখস্থ কিছু মান দেখব। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এত ঝামেলা নাই। আমি তোমাদের 3টা জিনিস আসলে লিখে দিব। এই 3টা জিনিস জানলে তুমি যে কোনো ম্যাথ ইজিলি করে ফেলতে পারবা। খেয়াল করো কেমনে। 3টা ভ্যালু আছে, সেই 3টা ভ্যালুটা কেমন জানো? যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর ভ্যালু হবে π/2। তারপরে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর ভ্যালু হবে π/2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এর ভ্যালু হবে π/2।
তোমাকে যেটা বললাম এক্স এর এখানে যা কিছু বসতে পারে, এখানে যেটা বসবে এখানে সেটা বসবে, তার ভ্যালু হবে π/2। সো আমরা যদি এই কোশ্চেনটা আগে একটু দেখি, তারপর আমরা এটা পরে যাচ্ছি। দেখো সাইন ইনভার্স এক্স, এক্স এর ভ্যালু কত, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এক্স এর ভ্যালু 1/4। তাহলে সাইন ইনভার্স 1/4 প্লাস কজ ইনভার্স 1/4, দুইটা কি সেম জিনিস আছে? তাহলে উত্তর কত? π/2। তাহলে এইটার ভ্যালু হবে π/2, তাহলে দাঁড়াচ্ছে কত? cos π/2। cos 90 ভ্যালু কত? 0। cos 90 ভ্যালু কত? 0, রাইট। সো আমরা আরও দু একটা উদাহরণ দেখি, তারপরে দেখো খেয়াল করো, এটাও একটু খেয়াল করো। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর মানে কত বলো? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর ভ্যালু কত? π/2, আর সামনে 2 আছে, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? সাইন 2 আর এই ভ্যালুটা হচ্ছে π/2, আর এই পাশে এ আছে, বলা হচ্ছে এর ভ্যালু কত। দ্যাট মিনস এটা কাটা যাবে না। সো সাইন পাই, সো সাইন পায়ের ভ্যালু কত? 0, কারণ গ্রাফ তো জানো সাইনের পায়ের গ্রাফ কি এখানে 0 হয়, রাইট। সাইন পায়ের ভ্যালু এখানে 0 হবে, রাইট। ওকে, সো এবার আমরা প্রথমে একটু ব্যাক আসি। এই যে এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা আমি বলবো মুখস্থ রাখতে, কেননা এটা ভর্তি পরীক্ষায় প্রচুর আসে এবং হুবহু রিপিট করে। সেটা কি? সাইন ইনভার্স এক্স এর জায়গায় এটা কজ ইনভার্স এক্স, যদি এখানে ওয়াই দিয়ে এখানে π/2 থাকে, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইকুয়াল টু 1। এই শর্তটা একটু মনে রেখো, ঠিক আছে? এই শর্তটা মনে রেখো, এটা ভর্তি পরীক্ষায় হুবহু চলে আসে, কারণ পরীক্ষা হলে কোড দেখে সময় লাগবে, কি দরকার এত ঝামেলা করার। দেখো এই যে এইটা মনে রাখবা, এটা উত্তর হবে এটা, ঠিক আছে? এই ভ্যালুটা মানে ইন ম্যাথটা মনে রাখবা। ওকে, এবার খেয়াল করো, আমরা এই কোশ্চেনটা যদি একটু দেখি, এই ধরনের ম্যাথগুলো আমরা আসলে কিভাবে করতে পারি দেখো ভালো করে বোঝো। আমি যেটা এখন বোঝাবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ধরো সাইনের রুটটা কি? কস। ট্যানের রুটটা আমরা ট্যানের জন্য লিখছিলাম কট, সেকের জন্য লিখছিলাম কোসেক। এখন কোনো ম্যাথে যদি এরকম থাকে যে চারটা জিনিস আছে, চারটা জিনিস, সেই চারটা জিনিসের একটা ইনভার্স আছে আর একটা ইনভার্স নাই। ধরো আমি বললাম যে সাইনের ইনভার্স নেই কিন্তু কজের ইনভার্স আছে, ট্যানের ইনভার্স নাই কিন্তু কটের ইনভার্স আছে, দিয়ে এই জায়গাটা এক্স দিয়েছে। ভালো করে বোঝো, একটার ইনভার্স দিইনি কিন্তু আর একটার দিয়েছি, একটার দিইনি কিন্তু আর একটার দিয়েছি। দেওয়ার পরে আমি যদি কোনো ভ্যালু দিয়ে দিই তাহলে উত্তর হবে ওই ভ্যালুটাই, আর কিচ্ছু না। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতেছো? খেয়াল করো, কজ আছে, কজের ইনভার্স কি? সাইন ইনভার্স আছে। শুধুমাত্র কজ বসিয়েছে কিন্তু সাইন ইনভার্স এখানে লিখেছে। ফাইন, এখানে দেওয়া আছে ট্যান ইনভার্স দিয়েছে, তাই এখানে লিখেছে কট, শুধুমাত্র কট লিখেছে। নট নেসেসারি জিনিসটা এরকমই থাকবে। আমি তোমাকে যেটা বললাম, যদি একটার ইনভার্স থাকে তাহলে একটা থাকবে না। এরকম চারটা ফাংশন যদি একসাথে থাকে তাহলে সেই সাথে ভ্যালুটা থাকবে, সেটা উত্তর। তাহলে উত্তর কত? এক্স। এক্স কোনটা? এই যে এক্স উত্তর। কথা কি বুঝতেছে? এখন ঘুরিয়ে ফিরে যে কোনোভাবে দিতে পারে। সে ফর এক্সাম্পল আমি এই জায়গাটা সাইন ইনভার্স দিলাম, এখানে কস, শুধুমাত্র কস দিলাম, এখানে ইনভার্স দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে কটটা ভিতরে দিয়ে দেবে, ঠিক আছে? এই যে এখানে এক্স দিল, উত্তর হবে কি? এক্স। অর্থাৎ এই চারটা ফাংশন একটা ইনভার্স থাকবে, একটা থাকবে না, মানে এই দুইটার ভিতরে একটা থাকবে, একটা থাকবে না, এই দুইটার ভিতরে একটা থাকবে, একটা থাকবে না। যদি থাকে, যদি আমাদের শেষের জিনিসটা থাকবে সেটাই হবে উত্তর। যদি এখানে 1/x থাকতো তাহলে উত্তর হতো 1/x, দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট টাইপ আমরা যত ম্যাথ করলাম সেটা হচ্ছে 7-এর এ। আমরা জানি অনুশীলনী দুইটা আছে, 7-এর এ আর 7-এর বি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে 7-এর বি থেকে, এবং 7-এর বিতে জাস্ট তোমাকে একটা জিনিস শেখাবো, সব ম্যাথ হয়ে যাবে। মজার ব্যাপার হলো এই 7-এর বি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় প্রত্যেক বছরই একটা এমসিকিউ আসেই। টাইপটা কি? ত্রিকোণমিতিক সমীকরণ থেকে উত্তর বের করব। একটা ত্রিকোণমিতিক সমীকরণ আছে, এখান থেকে আমরা কিভাবে উত্তর মানে সমাধান বের করা যায় সেটা দেখব। ত্রিকোণমিতিক সমীকরণ থেকে সমাধান বের করার নিয়ম। সো আমরা এখান থেকে সমাধান বের করব। ঢাকা ইউনিভার্সিটি দেখো 20-21 সেশনে আসছে সেম টাইপের কোশ্চেন। দেখো আমাদের পরের দুই দেখি, একটু দেখো। 18-19 সালে আসছে, ফাইন। 17-18 সালে আসছে, 16-17 সালে আসছে। প্রায় প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন আসেই, এবং তোমাদের সময় এখান থেকে একটা এমসিকিউ আসবে, কিন্তু হুবহু দিবে না, ঘুরিয়ে ফিরিয়ে দেবে। সো আমি তোমাকে জাস্ট একটা নিয়ম শেখাবো,
সব ম্যাথ হয়ে যাবে। সেটা কি দেখো, জাস্ট অপশন টেস্ট আর কিচ্ছু না। সো অপশন টেস্ট আমরা কিভাবে করবো একটু খেয়াল করো। আমরা যদি প্রথম কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, প্রায় প্রত্যেক বছর যেহেতু আসছে অনেকগুলো কোশ্চেন আসছে, তো সবগুলো তো আর করানো সম্ভব না। সো আমি এখানে অনেকগুলো করিয়ে দিব, বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এখানে মোটামুটি 5-7টা ম্যাথ করিয়ে দিব। এরপরে তোমরা যদি নিজেরা অপশন টেস্ট না করতে পারো তাহলে ধরে নেব তোমার ম্যাথের অবস্থা নড়বড়ে, ঠিক আছে? সো আমরা একটু দেখি। প্রথমে দেখো, খেয়াল করো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে √3। এইটা থেকে আমাদের সমাধান বের করতে হবে, দ্যাট মিনস উত্তর বের করতে হবে। অর্থাৎ থিটার ভ্যালুটা কত, এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিন্তু থিটা ভ্যালু বলে দিয়েছে যে 0 থেকে π/2 এর ভিতরে হবে। তো 0 থেকে π/2 0 থেকে 2π এর ভিতরে হবে। তো 0 থেকে 2π এর ভিতরে যে অপশনগুলো আছে সবগুলো আসলে সত্য, রাইট? এখন কথা হচ্ছে এর ভিতরে কোনটা আসলে উত্তর হবে। খেয়াল করো, তোমার প্রথমে কাজ আছে প্রত্যেকটা থিটা এখানে বসাবা, এখানে বসাবা। বসানোর পরে দেখবা যে রাইট হ্যান্ড সাইডে আমাদের √3 আসে কিনা। খেয়াল করো, আমি যদি প্রথমে π/6 নিই, কোসেক π/6 প্লাস কট π/6, দেখি √3 আসে কিনা। খেয়াল করো, আমরা কোসেকের ভ্যালু যেহেতু জানি না, তো কোসেকের উল্টা জিনিসটা জানি 1/sin জানি, আর কটের উল্টা জানি 1/tan, রাইট? ফাইন। সো আমরা যদি এটা জানি যে 30 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, মানে হচ্ছে এখানে হাফ, আর এখানে হচ্ছে 1/√3। সো 2 + √3 হচ্ছে, তাহলে রাইট হ্যান্ড সাইড √3 আসতেছে না। সো এ নম্বর বাদ। এবার 45 ডিগ্রি বসাবো। π/4 মানে কত, 45 ডিগ্রি। একই রকমভাবে এই জায়গাটা তুমি 45 ডিগ্রি বসাও, এই জায়গাটা তুমি 45 ডিগ্রি বসিয়ে দাও। ফাইন। সো তুমি জানো যে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, আর ট্যানের জন্য হয় 1। সো এখানে হচ্ছে √2 + 1, তার মানে এটাও সত্য না। এবার আমরা π/3 আছে, এর মানে কত, π/3 মানে কত বলো তো ভাই, কত ডিগ্রি? পাই মানে হচ্ছে 180, আর এখানে 3, সো 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। এখন আমরা 60 ডিগ্রি বসাবো। সো এই জায়গাটা আমরা যদি 60 ডিগ্রি বসাই তাহলে কি হচ্ছে দেখো তো ভাই, খেয়াল করো, 1/sin 60 ডিগ্রি মানে কত, এই জায়গাটাও 60 ডিগ্রি হবে না, এখানেও 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি যদি বসাই তাহলে কত হবে না বলো তো, √3/2, আর এখানে কত হবে না, শুধুমাত্র √3 হবে না। সো 2/√3 আর 1/√3, উত্তর কিন্তু পেয়ে গেছি। দেখো √3 লসাগু হলো, তাহলে 2 + 1, তার মানে 3/√3, তার মানে উত্তর হচ্ছে √3 কাটাকাটি করলে। সো উত্তরটা পেয়ে গিয়েছি আমরা। সো তুমি চাইলে এখন একই রকমভাবে ডি নম্বরটা বসে দেখতে পারো, দেখবা যে উত্তর আসলে খাটতেছে না, হবে না। 2π/3 মানে বোঝো, 2 × π/3, π/3 মানে কত, π/3 মানে যেটা দেখলাম যে 60 ডিগ্রি, তাহলে 2 × 60 ডিগ্রি মানে কত, 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি তুমি এখানে বসায় দেখবা, টেস্ট করে দেখবা যে উত্তর আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি তোমাদের এই ম্যাথটা করাই দিব, ঠিক আছে? দেখো, কয়েকটা ম্যাথ করে দিলে সব তোমরা পারবা। ওকে, দেখো, কট থিটা আর এখানে আছে কট 3 থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 1 আসতে হবে। যদি এরকম অপশন থাকে তুমি প্রথমে একটা কাজ করে নিবা যে n এর ভ্যালু 0 বসিয়ে দিবা। প্রথমে n এর ভ্যালু 0 বসানোর পরে যদি দুইটা উত্তর পাও তাহলে n এর ভ্যালু 1 বসাবা। তাহলে তুমি এখানে 0 বসাও, এখানে যদি 0 বসাও তাহলে কত হবে না, দেখো 2n, n মানে 0 হয়ে গেলে তাহলে থাকে শুধুমাত্র π/4। সো n এর ভ্যালু যদি 0 ধরো তাহলে আমরা প্রথমে π/4, দ্যাট মিনস 45 ডিগ্রি একটু বসাই। তাহলে এখানে কট 45 ডিগ্রি, এখানে কত, কট 45 ডিগ্রি, এখানে হবে না কট 3 × 45 ডিগ্রি। ক্যালকুলেশন করে দেখে 1 আসে কিনা। তোমরা জানো ট্যান এবং কট উভয়ই 45 ডিগ্রির জন্য ভ্যালু হয় সমান। সাইন এবং কস ট্যান এবং 45 ডিগ্রির জন্য হয় ভ্যালু হয় সত্য 1। এখন এইটা যদি আমি 45 ডিগ্রি গুণ 3 করি তাহলে আসলে কত হচ্ছে দেখো তো, 135 ডিগ্রি। সো কট 135 ডিগ্রি ভ্যালু আমি জানি না, কিন্তু ট্যান 135 ডিগ্রি ভ্যালু আমি জানি, এইটুকু আমি জানি, ঠিক আছে? যে এটা কট 135 ডিগ্রি, সেটাকে লিখলাম 1/tan 35 ডিগ্রি। সো তোমরা সবাই জানো যে ট্যান 45 ডিগ্রি ভ্যালু হয়, ট্যান 45 ডিগ্রি ভ্যালু হয় 1,
কিন্তু ট্যান 135 ডিগ্রি ভ্যালু হয় -1, এইটা তোমরা মনে হয় সবাই জানো। সো -1, তাহলে গুণ করলে আলটিমেটলি -1 আসতেছে। সো সত্য নয়, π/4টা আসলে সত্য না, দ্যাট মিনস এই ভ্যালুটা আসলে সত্য না। ওকে, এখন আমি যদি এই জায়গাটা 0 বসাই তাহলে হয় π/8 হয়, π/8 হয়। ওকে ওকে, সো π/8 এর জন্য দেখি আমার সত্য হয় কিনা, π/8। সো এখানে হবে কত, cot π/8 এর ভ্যালুর জন্য বের করা একটু ঝামেলা অবশ্য, cot 3 × π/8। সো আমরা একটা কাজ করি, আমরা অন্য ভ্যালুগুলো আগে বসিয়ে দেখি, ঠিক আছে। দেখো এখানে যদি আমি n = 0 বসাই তাহলে দেখো এই পুরো পার্টটায় 0 চলে আসতেছে। সো cot 0 ভ্যালু কিন্তু হচ্ছে না জিনিসটা, রাইট? cot 0 ভ্যালু কিন্তু হচ্ছে না, তার মানে 1/tan 0 হয়ে যাবে, ইনফিনিটি হবে। সো এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না। আমরা যদি এইটা একটু টেস্ট করে দেখি, দেখো আমি যদি n = 0 বসাই তাহলে এখানে হবে -π/2 হবে না, কত হবে না, -π/2। সো -π/2 এর জন্য যদি একটু ক্যালকুলেশন করে দেখি তো কত হয়, দেখো তো, cot -π/2 * cot -3 × π/2। খেয়াল করো, আমরা জানি যে শুধুমাত্র cos এবং sec ব্যতীত বাকি সব এই মাইনাসটা সামনে চলে আসে, রাইট? এই মাইনাসটা কই আসবে, মাইনাসটা সামনে চলে আসবে। সো মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে না। সো উঠাই দিলাম, ফাইন। সো cot π/2 মানে কত লেখা যায়, আমরা জানি যে tan, cot π/2 মানে হচ্ছে লেখা যায় 1/tan π/2। এখন খেয়াল করো, এইটা মানে কি 1/tan π/2 মানে বোঝো না, হচ্ছে 1/tan π/2 মানে হচ্ছে tan π/2 মানে tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে 1/0। ইনফিনিটি আর 1/0 কিন্তু এক জিনিস না, তারপর আমরা এখানে ধরে নিলাম যে 1/0। সো ক্যালকুলেশন করলে হয় 0, দেখো। সো এই যে cot π/2 এর ভ্যালু মূলত আসলে 0, তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা তো 0-ই চলে আসতেছে, তাহলে আমাদের উত্তর এখানে আসলে 80 হবে না, ঠিক আছে। সো একটা কাজ করি তাহলে, আমরা 0 ধরলে তো অনেক ছোট ভ্যালু আসছে, তো সেক্ষেত্রে π/8 দিয়ে ভাগ করা একটু ঝামেলার। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা কীভাবে, যে আমরা n এর ভ্যালুটা এখানে 1 বসে টেস্ট করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি 0-র জন্য সত্য হচ্ছে না, তাহলে 1-এর জন্য টেস্ট করার দরকার নাই, কারণ এখানে n এমন একটা ভ্যালু যে n 0 থেকে তোমার যে কোনো বাস্তব ভ্যালুর জন্য সত্য হওয়া প্রয়োজন। সো এখানে n = 0 হোক কিংবা মাইনাস হোক কিংবা 1 হোক, সবগুলোর জন্য আসলে ভ্যালু আসলে সত্য হওয়া প্রয়োজন, কিন্তু আমি দেখতে পাচ্ছি সত্য হচ্ছে না, কাজে এটা তো বাদ, এটাও তো বাদ, এটাও বাদ চলে যাচ্ছে। সো এইটাই আসলে উত্তর থাকতেছে। তারপর আমরা একটা কাজ করি, 1 ধরে নিই, একটু দেখো। সো আমি এই ধরে একটা কাজ করি যে 1 এর ভ্যালু যদি ধরে নিই তাহলে এখানে 2 × 1 + 1 π/8, এর মানে হচ্ছে 3 π/8। সো খেয়াল করো, 3 π মানে হচ্ছে 180, বাই হচ্ছে এখানে 8। সো যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, এখানে 2 4, এখানে 9 থাকে 90। সো এখানে থাকতেছে কত, দেখো, আরও কাটাকাটি তো যাবে, রাইট? এখানে 45, এখানে 2। সো 45 মানে হচ্ছে 135 বাই হচ্ছে 2, 135 বাই হচ্ছে 2, তার মানে ফ্র্যাকশন নাম্বার আসতেছে, একটু ঝামেলা আসলে ম্যাথ ক্যালকুলেশন করে এই ধরনের ম্যাথগুলো। সো কত হবে না তোমার, এখানে ফ্র্যাকশন নাম্বার আসতেছে। সো এই ক্ষেত্রে ম্যাথটা করা একটু ঝামেলার, ঠিক আছে। সো আমরা এমনিতে অপশন টেস্ট করে দেখতে পাচ্ছি এটা ছাড়া আসলে উত্তর হচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য আসলে খাটতেছে না, রাইট? সো এটা উত্তর হবে, তাছাড়া অন্যভাবে করা যাচ্ছে না আসলে, ঠিক আছে। তুমি বাকি সব অপশনগুলো টেস্ট করে দেখবা যে খাটতেছে না, সো এটা আসলে বাকি থাকে। সো আমরা একটা কাজ করি, পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো, sin 3x এবং cos x যদি সমান হয় তাহলে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে, যেখানে x এর ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হবে। ফাইন, সবগুলো অপশনই আসলে এখন দেখতেছি কন্ডিশনের ভিতরে আছে। এখন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে অপশন টেস্ট করব। খেয়াল করো, সো আমরা ইকুয়েশনটা একটু লিখে ফেলি। sin 3x = হচ্ছে cos x। যেহেতু এখানে দুইটা করে ভ্যালু দেওয়া রয়েছে, তার মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য সত্য হতে হবে ইকুয়েশনটা। সো আমরা যদি প্রথমে 0 ডিগ্রি আর 45 ডিগ্রি যদি চিন্তা করি, 0 ডিগ্রি আর 45 ডিগ্রি, সো প্রথমে 0 ডিগ্রি বসাই। সো sin 3 × 0 মানে কি আসতেছে, sin 0। সো ভ্যালুই হচ্ছে কত, এটা ভ্যালু হচ্ছে 0। এবার দেখো এখানে যদি আমি cos 0 বসাই, আমরা যদি এখানে cos 0 বসাই তার ভ্যালু হবে 1।
সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু খাটতেছে না, ভ্যালু বসানোর পরে দেখতেছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড খাটতেছে না, এই দুইটা সমান না। কাজে যেখানে যেখানে জিরো আছে সেটা কখনো উত্তর হবে না। জিরো কই আছে? এখানে আছে, তাহলে এটা উত্তর হবে না, এটাও বাদ। এখন আমাদের উত্তর হবে এই দুইটার ভিতরে যে কোনো একটা। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে 45 ডিগ্রি জন্য একটু টেস্ট করে দেখি যে সত্য হয় কিনা। খেয়াল করো, সাইন এখানে লিখবো হচ্ছে 3 ইন্টু 45 ডিগ্রি, আর এখানে শুধুমাত্র কস 45 ডিগ্রি। ফাইন, ভালো করে বোঝো। তাহলে এইটা মানে হচ্ছে 135 ডিগ্রি। কত? 135 ডিগ্রি। এখন এটাকে কিভাবে লেখা যায়? সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি, আর এখানে যেটা থাকলো আমরা এখানে কস 45 ডিগ্রি ভ্যালু কত পাই? 1/√2। এখন এই সাইডে যদি আমি 1/√2 পাই তাহলে 45 ডিগ্রির জন্য ভ্যালুটা সত্য। এখন দেখো এই চতুর্ভাগটা কোন দিকে আসে? 90 ডিগ্রি প্লাস 1 মানে এই চতুর্ভাগে, আর এটা সাইনের নিজস্ব চতুর্ভাগ, কাজেই আমাদের এখানে পজিটিভ হবে। কিন্তু সাইনের 90-এর বেজোড় গুণিতক থাকলে কি হয়? কজ হয়। সাইনের 90-এর বেজোড় 90-এর যদি বেজোড় গুণিতক থাকে তাহলে কজ হয়। আর এখানে 45 ডিগ্রি বসিয়ে দিব, আর এখানে মাইনাস দেবো না এই জন্য, কারণ এটা সাইনের নিজস্ব ঘরে পড়তেছে তাই। তাহলে দেখো এটার ভ্যালু কত? 1/√2। তার মানে যেখানে যেখানে 45 ডিগ্রি আছে সেটা সত্য। ওকে, সো 45 ডিগ্রির জন্য সত্য, 45 ডিগ্রির জন্য সত্য। ফাইন। এখন আমরা 22.5 ডিগ্রির জন্য যদি টেস্ট করে দেখি, যদি সত্য হয় ফাইন, যদি না সত্য হয় তাহলে তো কিছু করার নাই। ওকে, সো 22 পয়েন্ট সাইন 3 ইন্টু 22 পয়েন্ট কত ডিগ্রি? 5 ডিগ্রি। 22 পয়েন্ট কত ডিগ্রি? 5 ডিগ্রি। আর এখানেও আমাদের কত? কস 22.5 ডিগ্রি। ফাইন, থাকলো এরকম। এখন দেখো 22.5 এটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার 44, 22/44। একটা কাজ করি, 22 গুণ 3 যদি করি তাহলে 3 দুগুণ 6, 66 হবে না, আর 0.5 গুণ 3 তার মানে 1.5। সো তাহলে 67.5, রাইট? ওকে, সো আমরা একটু খেয়াল করি যে 67.5 আসতেছে এখানে, তার মানে আসলে এখন এটা কীভাবে করতে পারি? খেয়াল করো, এই জিনিসটা আমরা আসলে কিভাবে করতে পারি। আমাদের এখানে আছে যে সাইন 67.5 ডিগ্রি, এই জিনিসটাকে লেখা যায় কস 90 মাইনাস 67 কস 22.5 লেখা যায় না? দেখো তো এরকম করে। আমরা যদি এরকম কোনো একটা জিনিস লিখি যে সাইন থিটা, এর মানে যদি আমি লিখি যে কস 90 মাইনাস থিটা, এটা এখানে হবে 67.5 মনে হয়, 67.5। খেয়াল করো এই জিনিসটাকে লেখা যায় না? দেখো তো, কেননা এই জিনিসটা আসলে কি আছে? 90-এর বেজোড় গুণিতক আছে, মাইনাস আছে। সো মাইনাস মানে বোঝায় এই জিনিসটা এই প্রথম চতুর্ভাগে আছে, আর প্রথম চতুর্ভাগে কোনো কিছু পজিটিভ হয়ে যায়। সো 90-এর যেহেতু বেজোড় গুণিতক, তাহলে কজ হয়ে যায় সাইন, আর মাইনাস হওয়ার কারণে প্রথম চতুর্ভাগে থাকার কারণে থিটাটা বসে যায়। সো এই যে সাইন থিটাকে আমরা লিখতে পারি কজের ফর্মেটে যদি লিখি তাহলে 90 থেকে বাদ দিয়ে দিতে হয়, দ্যাটস আর কিচ্ছু না। একই রকমভাবে এই ফর্মেটকে আমি এই ফর্মেটে নিয়ে আসলাম। এই ফর্মেটে নিয়ে আসার পরে দেখো আমি এখানে পাচ্ছি কত? আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে যদি বিয়োগ করে দিই তাহলে এখানে কত পাবো? এই জিনিসটা যদি ক্যালকুলেট করি তাহলে কস 22.5 কি হয়? 22.5 ডিগ্রি আসলে হচ্ছে। তার মানে ডি নম্বরটা আসলে উত্তরটা হবে। আর সি নম্বর 45 ডিগ্রি জন্য টেস্ট করে দেখলাম সেটা আসলে হবে। হ্যাঁ, মানে দুইটা যে কোনো একটা দিলে মেবি আসলে উত্তরটা অ্যাকসেপ্টেবল। তারপরও তোমরা একটু দেখো আর কি। এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো বলা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা 5/3, যেখানে থিটার ভ্যালুটা হবে আমাদের পায়ের ভিতরে, 0 থেকে পায়ের ভিতরে। কোশ্চেনটা আর এই কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু টেস্ট করে দেখবা। আর একটা কথা বলে নেই, অপশন টেস্ট করে হয়তো বা সব ম্যাথ নাও খাটতে পারে, 2-1টা ম্যাথ নাও মিলতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি অরিজিনাল নিয়মটা ফলো করবা। সো অরিজিনাল নিয়মে কীভাবে ম্যাথ করতে হয় এটা তোমরা শিখেছো, তারপর আমি যখন রিটেন করাবো তখন বিষয়গুলো ক্লিয়ার হতে পারবা। ঠিক আছে, সো এখান থেকে আসলে রিটেন কিন্তু আসতে পারে। সো আমি এখান থেকে রিটেন ক্যাটাগরির ম্যাথ তোমাদের করাবো।
ওকে, সো আমরা যদি একটু আর দু একটা ম্যাথ আসলে একটু দেখি তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমাদের এই কোশ্চেনটা একটু তোমাদের একটু করাই দিই, তারপরে তোমাদের যা আছে সব হোমওয়ার্ক দেবো, কারণ সব একই টাইপের ম্যাথ। খেয়াল করো, এখানে দেওয়া রয়েছে সমীকরণের সমাধান বের করতে হবে। এখন আমরা প্রত্যেকটা ভ্যালু n ইকুয়াল টু 0 ধরে নেব। কত ধরে নেব? n ইকুয়াল টু 0 ধরে নেব। 0 ধরে নিলে এটা পাবো -π/3, এখানে পাবো হচ্ছে পজিটিভ π/3, এখানে π/6, এখানে নেগেটিভ π/6। কোনটার জন্য ভ্যালুটা সত্য হয় সেটা যদি আমরা একটু টেস্ট করে দেখি। দেখো cot কত -π/3 প্লাস √3। সো cot এর জন্য মাইনাসটা ধরো সামনে চলে আসলো, তাহলে 1 মাইনাসটা সামনে দিলাম। cot কত ডিগ্রি? এটা π/3 মানে কত? 60 ডিগ্রি। সো cot 60 ডিগ্রি মানে হচ্ছে tan 30 ডিগ্রি ভ্যালুর সমান, তাহলে এখানে 1/√3 প্লাস হচ্ছে √3। সো যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, √3 এখানে হবে -1 প্লাস এখানে হবে 3, সো এখানে হবে 2/√3। ফাইন। এবার রাইট হ্যান্ড সাইডটা একটু দেখি, 1/sin হয় মূলত। সো sin কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাহলে 2√3/2, তাহলে 4 হচ্ছে কত আসতেছে? √3। তার মানে -π/3 যদি না হয় সেক্ষেত্রে পজিটিভ π/3ও আসলে হওয়া সম্ভব নয়। হওয়া কি সম্ভব? যদি আমরা একটু দেখি যে আমি এখানে পজিটিভ π/3 বসাই, তো হ্যাঁ পজিটিভ π/3 জন্য তো হচ্ছে, সত্য হচ্ছে। তার মানে পজিটিভ π/3 জন্য আসলে সত্য হচ্ছে। এই যে বি নম্বরটা আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা কাজ করি, π/6 আছে, π/6টা একটু বসাই দেখি তো। π/6 মানে কত? 30 ডিগ্রি। সো cot 30 ডিগ্রি মানে কত? cot 30 ডিগ্রি মানে হচ্ছে তোমার tan 60 ডিগ্রি ভ্যালুর সমান। সো tan 60 ডিগ্রি মানে কত? √3 প্লাস √3, তার মানে 2√3। ঠিক আছে, এটা আসতেছে কত? এটা আসতেছে আমাদের 2 × √3। এখন এইটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যদি sin কত ডিগ্রি বসাবো? 30 ডিগ্রি, তাহলে 2 × এখানে কত আসতেছে? হাফ। সো শুধুমাত্র 4 আসতেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতেছে না। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি বি নম্বর। একই রকমভাবে বাকি সব তোমাদের হোমওয়ার্ক থাকলো। এর ভ্যালু 0 ধরে নিবা। দেখো সব একই টাইপের ম্যাথ, দেখো আমার আর করে দেওয়া লাগবে না, সব তোমরা পারবা। দেখো সব একই টাইপের ম্যাথ। যদি না পারো তোমরা গ্রুপে পোস্ট করবা, গ্রুপে পোস্ট করার পরে দেখো কেউ না কেউ উত্তর বলে দিতে পারছে। এরপর যদি না হয় তো সমস্যা নেই, সমাধান ক্লাস আছে, সেখানে আমরা সেইগুলো দেখব। তোমাদের যেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে সেইগুলো কাইন্ডলি না লিখে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে যেগুলো সমস্যা সেগুলো খাতায় লিখবা। ঠিক আছে, খাতায় লিখবা। যখন তোমাদের সমাধান ক্লাস নেব কমেন্ট বক্সে ওই ফটোটা দিয়ে দিবা, তাহলে আমি ইজিলি বুঝে নিতে পারবো। ঠিক আছে, সো তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।